হাতি সাইটিং এখানে হয়, তবে হাতি সাইটিং যদি আপনারা পেতে চান তাহলে যারা প্রকৃতি পছন্দ করেন এবং যারা দু একদিনের জন্য কাছে পিঠে কোথাও ঘুরতে চান তাদের জন্য আজকের ভিডিওটা একদম উপযুক্ত। একদিনের ছুটিতে যদি আপনি জঙ্গল, পাহাড়, ঝর্ণা একসাথে পেতে চান তবে চলে আসুন এই জায়গায়। একদিনের ট্যুরে আমরা ঘুরে এসেছিলাম কুলডিহা ফরেস্ট এবং সাথে ছিল পঞ্চলিঙ্গেশ্বর, নীলগিরি, দ্বিতীয় পুরী এবং ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। আমরা প্রথমে গিয়েছিলাম কুলডিহা ফরেস্টে। কিভাবে এই কুলডিহা ফরেস্টে আসবেন? কুলডিহা ফরেস্টে আসার জন্য এখানে নিয়ারেস্ট রেলওয়ে স্টপেজ হচ্ছে বালাসোর বা বালেশ্বর। এছাড়া সবচেয়ে ভালো অপশান হচ্ছে যদি আপনারা কারে করে আসেন, বাই কার এলে এখানে আসার সুবিধাটা সবচেয়ে ভালো হয়। আমরা গিয়েছিলাম বাই কার। আগের দিন রাতে গাড়ি এমন সময় ছেড়েছিল যাতে একদম সকালে আমরা কুলডিহা ফরেস্টে পৌঁছতে পারি, কারণ যত সকালে পৌঁছাবেন অ্যানিমেল দেখার চান্স তত বেশি পাবেন। এবার বলি এই কুলডিহা ফরেস্টে আপনারা কখন আসবেন বা কুলডিহা ফরেস্ট আসার সেরা সময় হচ্ছে কখন? কুলডিহা ফরেস্ট আসার তিনটি বেস্ট টাইম। প্রথমত, বৃষ্টিকালে আসতে পারেন। চারিদিক সবুজে ভরে থাকে প্রকৃতি, এর রূপ তখন এক অন্য মাত্রা এনে দেয়। এছাড়া শীতকালে আসতে পারেন এবং গ্রীষ্মের শুরুতেও আসা যায়, যেহেতু এটি একটি অরণ্য তাই তাপমাত্রা কখনোই খুব একটা হাই হয় না। চারিদিকে পাহাড় ও সবুজের হাতছানি পেতে পেতে পৌঁছে যান কুলডিহা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মেন গেটের সামনে এবং ভেতরে ঢোকার জন্য কিছু ফর্মালিটি পূরণ করুন। আমি এখন দাঁড়িয়ে আছি কুলডিহা ফরেস্টের একদম এন্ট্রি গেটের সামনে। আর এখানে এন্ট্রি করতে গেলে আপনাদের একটা ফর্ম ফিল আপ করতে হবে এবং ফিস দিতে হবে। আর ফিসটা হচ্ছে গাড়ি প্রতি 100 টাকা, এবং যদি আপনাদের কাছে ক্যামেরা থাকে তাহলে ক্যামেরা বাবদ আপনাদের দিতে হবে 50 টাকা এবং পার পার্সনের জন্য দিতে হবে 40 টাকা। আর ফর্ম ফিল আপ করলে তবেই আপনারা এই ফরেস্টের ভিতরে প্রবেশ করতে পারবেন। পারমিট কমপ্লিট করার পর আমরা ঢুকেছিলাম ফরেস্টের ভেতর। ফরেস্টের ভেতর ঢুকেই চলে যান ঋষিয়া নেচার ক্যাম্পে, যেটি গহিরা ভোলাতে অবস্থিত। কয়েকটা কথা বলবো, যেটা হচ্ছে কুলডিহা আসার আগে আমার মনেও প্রশ্নগুলো এসেছিল কিন্তু আমি কোথায় উত্তরগুলো পেয়েছিলাম না। যেমন এখানে কোনো গাইড আছে কি না, চারদিকটা ঘুরিয়ে দেখাবার জন্য কিন্তু কোনো গাইড এখানে থাকে না। ওই যে সাইডে লেখা থাকে ওই বোর্ডগুলো দেখে দেখেই কিন্তু আপনাদেরকে কার যদি নিয়ে আসেন ওই কার ড্রাইভ করে করে যেতে হবে আর কি। যদি রাত্রি যাপন করতে চান প্রকৃতির কোলে জঙ্গলের ভেতরে, তবে আপনার জন্য এটি বেস্ট অপশান। চারিদিকে প্রকৃতির মাঝে টেন্টের ভেতর রয়েছে রাত্রিবাসের সুবন্দোবস্ত। আর যদি রাত্রিবাস নাও করেন তবুও দেখে নিতে পারেন এই নেচার ক্যাম্পটি। চারদিক ঘুরে দেখতে মন্দ লাগবে না। কেমন একটু দেখাই আপনাদের। এটা বেডরুম, একটা বেডরুম। সেধারটা ওই দিকটা কি আছে? এটা এটা কি রুম? ড্রয়িং রুম। আর এইখানটাতে আছে বাথরুম। এরপর যেদিক দিয়ে গিয়েছিলেন সেই পথে ফিরে এসে চলে আসুন কুলডিহাতে। এখানে FRH কুলডিহার কটেজ রয়েছে। আগে এখানে ট্যুরিস্টদের থাকার ব্যবস্থা থাকলেও বর্তমানে তা বন্ধ আছে। এছাড়া এখানে দেখতে পাবেন বনদেবী, যিনি প্রত্যেক দিন পূজিত হন। এখানে পাবেন সল্ট পিট, যদি ভাগ্য ভালো থাকে তবে হাতি দেখতেও পেতে পারেন। এটা হচ্ছে কুলডিহা FRH। এখানে আগে থাকার ব্যবস্থা ছিল, এখন কিন্তু এখানে থাকার ব্যবস্থা নেই। একটি ঠাকুরের পীঠস্থানও রয়েছে, আপনারা এসে দেখতে পারেন। এখানে এই ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসটার পাশেই আছে বনদেবীর মূর্তি। কুলডিহা ফরেস্ট 1984 সালে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হিসেবে ডিক্লেয়ার করা হয়। মোট 282 স্কোয়ার কিলোমিটার এই অরণ্যে আপনি দেখতে পাবেন 282 ধরনের পাখি,
হাতি, বাইসন, হরিণ, হনুমান, বনমোরগ, জায়ান্ট স্কুইরেল ইত্যাদি অনেক বন্যপ্রাণ। কুলডিহা থেকে এবার চলে আসুন জোড়াচুহা। কুলডিহা থেকে জোড়াচুহার দূরত্ব প্রায় 8 কিলোমিটার। আমরা প্রায় 50 কিলোমিটার মতো বনের ভিতর গাড়ি নিয়ে ঘুরেছিলাম, যা আমাদের এই ট্যুরের এক অন্যতম উল্লেখযোগ্য ঘটনা ছিল। এবার আপনাদের বলি যে সমস্ত বন্যপ্রাণ আমরা এই ফরেস্টের ভেতর দেখেছিলাম। যে কোনো ফরেস্টের সাইটিংয়ের সবচেয়ে মূল বিষয়বস্তু হলো লাক। যদি আপনার লাক ফেভার না করে তাহলে কিন্তু কোনো কিছুই দেখা যায় না। তো কুলডিহাতে যদি কিছু দেখার চান্স থাকে তাহলে কিন্তু আপনাদের সকালে আসতে হবে। একদম মর্নিংয়ে যদি আসেন তাহলে কিন্তু সাইটিংয়ের চান্সটা বেশি থাকে। আমরা একটু দেরি করেছি, তাই জন্য খুব একটা ভালো কিছু দেখতে পাচ্ছি না। অনেক আছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে যা জানতে পারলাম, হাতি সাইটিং এখানে হয়। তবে হাতি সাইটিং যদি আপনারা পেতে চান তাহলে সকালে আসতে হবে অথবা বিকেল 3টার পরে আসতে হবে। কুলডিহা ফরেস্ট দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য ছিল কুলডিহা ফরেস্ট থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত ঋষিয়া ড্যাম। 3 দিকে পাহাড়ে ঘেরা এই ড্যাম কুলডিহা ফরেস্টের দ্রষ্টব্য স্থানগুলির মধ্যে সবচেয়ে সুন্দর। এখন আছি ঋষিয়া ড্যামের কাছে। এটা হচ্ছে ঋষিয়া ড্যাম। চারদিকটা একবার দেখাই আপনাদের। এখানকার এনভায়রনমেন্টটা খুবই সুন্দর, চারদিকটা প্রকৃতিতে ঘেরা। এখানে আপনারা যদি ফিস্ট করতে চান বা পিকনিক করতে চান তাহলে আপনারা জিনিসপত্র নিয়ে এসে এখানে সুন্দরভাবে করতে পারেন। তার পারমিশন কিন্তু এখানে আছে, যেটা আপনাদের কুলডিহা ফরেস্টের ভেতর নেই। পারমিশনটা ফিস্ট বা পিকনিক করার জন্য এখানে কিন্তু ফিস্ট বা পিকনিক করার পারমিশনটা কিন্তু পাবেন। লেকের ধারে খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট আছে, এখানে আপনারা সুন্দরভাবে পিকনিক করতে পারবেন। এরকম একটা ঘর এখানে আছে, যদি কেউ এসে পিকনিক করতে চান বা ফিস্ট করতে চান তাহলে এখানে এরকম শেডের নিচে পিকনিক করা বা ফিস্ট করার ব্যবস্থাও এখানে আছে। ঋষিয়া ড্যাম দেখে আমরা রওনা দিলাম পঞ্চলিঙ্গেশ্বরের দিকে। কুলডিহা থেকে পঞ্চলিঙ্গেশ্বরের দূরত্ব 35 কিলোমিটার। দেবস্থানের পাশাপাশি এখানে পাবেন পাহাড়ের আরণ্যক পরিবেশ। এটা হচ্ছে গাড়ি রাখার জায়গা। এখানে যথেষ্ট পরিমাণে জায়গা আছে, গাড়ি রাখা যায়। কার পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা এখানে আছে। কার পার্কিংয়ের জন্য পার কার, প্রাইভেট কার 35 টাকা করে নেয়। বালাসোর স্টেশন থেকে 32 কিলোমিটার দূরে জাগ্রত শিবতীর্থ পঞ্চলিঙ্গেশ্বর। চারদিকে ঘিরে রয়েছে ঘন জঙ্গল, বুনো ফুলের গন্ধ ভেসে আসে বাতাসে। দুপুরেও শান্ত স্নিগ্ধ ছায়া ঢেকে রাখে চারদিক। এই রাস্তা ধরে যাওয়ার পথে দুপাশে অনেক দোকান পাবেন এবং দোকানগুলোতে খাবার দোকান এবং পুজো দেওয়ার সামগ্রী এগুলো পাবেন। এই দোকানগুলো থেকে নিয়ে চলে যাওয়া যেতে পারে উপরে পুজো দেওয়ার জন্য। কথিত আছে বনবাসকালে রামজায়া সীতা স্বয়ং এই পঞ্চলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন। এখান থেকে 311টা স্টেপস যদি আমরা অতিক্রম করতে পারি তাহলে আমরা পঞ্চলিঙ্গেশ্বর উপরে যে আছেন মহাদেবের কাছে পৌঁছে যেতে পারবো। পঞ্চলিঙ্গ থেকে নাম হয়েছে পঞ্চলিঙ্গেশ্বর। পাহাড়ের গা বেয়ে ঝরছে ঝর্ণা, সেই ঝর্ণার জল এসে জমছে নিচের একটি গর্তে। জল ভর্তি এই গর্তের ভিতর রয়েছে 5টি শিবলিঙ্গ।
জলে হাত ডুবিয়ে শিবলিঙ্গগুলি স্পর্শ করা যায়। এইটা হচ্ছে ঠাকুরের দর্শন করার লাইন, ওইখান থেকে আসতে হবে। এই লাইন এইভাবে ঘুরে ওইখানে মহাদেবের দর্শন পাওয়া যাবে। মন্দিরের উপরে সারাউন্ডিংসটা ঠিক এইরকম, চারদিকটা খুব সুন্দরভাবে বাঁধানো, বসার জায়গা আছে এখানটাতে এবং বিভিন্ন পেন্টিংস আছে, খোদাই করা আছে দেওয়ালগুলো। হচ্ছে দর্শনের লাইন, এরকমটা লাইনে দাঁড়াতে হবে। এখানে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, উনি দেখিয়ে দেবেন কিভাবে জলের নিচে হাত দিলে মহাদেবকে স্পর্শ করা যাবে। পাহাড়ে ঘেরা রাস্তা পেরিয়ে আমাদের পরের গন্তব্য ছিল নীলগিরি। পঞ্চলিঙ্গেশ্বর থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত এই পাহাড়ি শহর বিখ্যাত তার জগন্নাথ মন্দিরের জন্য। জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা এখানে পূজিত হন। প্রতি বছর বিশেষ উদ্দীপনার সাথে রথযাত্রা পালিত হয়। এখানে নীলগিরি পাহাড় থাকলেও টুরিস্টদের জন্য ওতে ওঠার রাস্তা বন্ধ করে রাখা হয়েছে। মন্দিরের পাশেই পাবেন পুরনো রাজার প্রাসাদ। আমাদের এর পরের গন্তব্য ছিল দ্বিতীয় পুরী বা ইমামি জগন্নাথ মন্দির। রাতের অন্ধকারে চারিদিকে আলোর বন্যায় ভেসে যাওয়া এই মন্দিরের রূপ ছিল বর্ণনাতীত। শু স্ট্যান্ডে বিনে পয়সায় জুতো রেখে হাত ধুয়ে নিজেকে পবিত্র করে মেন গেটের ভিতর দিয়ে মন্দিরে প্রবেশ করলেই দেখতে পাবেন পুরীর আদলে তৈরি করা এই মন্দিরের অপরূপ রূপ। আরতি করবে। মূল মন্দিরের ডান দিকে রয়েছে আরো দুটি মন্দির, একটি গজলক্ষ্মীর মন্দির। মূল মন্দিরের কারুকার্যগুলো বর্ণনাতীত সুন্দর এবং সত্যই দেখবার যোগ্য। মূল মন্দিরের ডান দিকের মতো বাম দিকেও রয়েছে দুটি মন্দির, একটি কাশী বিশ্বনাথ মন্দির আর একটি মা বিমলা দেবী মন্দির। এর পরের গন্তব্য অর্থাৎ শেষ গন্তব্য ছিল ক্ষীরচোরা গোপীনাথ। এটা হচ্ছে ক্ষীরচোরা গোপীনাথের পার্কিং প্লেস, যথেষ্ট বড় পার্কিং প্লেসটা। এখানে সব ধরনের গাড়ি পার্কিং করার জায়গা আছে। এখানে গোপীনাথ, শ্রী গোবিন্দ, শ্রী মদনমোহনের কালো পাথর দিয়ে তৈরি বিগ্রহ দেখতে পাওয়া যায়। গোবিন্দ ও মদনমোহনকে 1938 সালে বৃন্দাবন থেকে চৈতন্য দাস বাবাজি নামে এক ভক্তের দ্বারা এখানে আনা হয়েছিল। কথিত আছে শ্রী রামচন্দ্র তার তীর দিয়ে গোপীনাথকে খোদাই করেন এবং সীতাদেবী চিত্রকূটে এই দেবতার পুজো করেছিলেন।